আজকের পর্বে শিবরাম চক্রবর্তীর রচনা কোল দিঘির ভূত। গল্পটি নেওয়া হয়েছে SBS পাবলিকেশন দ্বারা প্রকাশিত শতবর্ষ বাছাই ভূতের গল্প এই বইটি। শিবরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের এক অন্যতম লেখক। গল্পের সূত্রধর আমি রাজদীপ। গল্প পাঠে সৌভিক। শুরু হচ্ছে গোল দিঘির। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল জবর। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত খবর আমার পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার নয়। ভূত না হলেও বলতে কি, সেও একটা কম বিভীষিকা ছিল না। ওই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা বার্তা আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানা স্তম্ভিত করার মতোই। পত্রদাতা লিখছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন পীড়াদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বেশ কাবু হয়ে আছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হাটের পক্ষেও। হাট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে নয়, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি তিনি দয়া করে আপনার পত্রিকার মারফত জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকে ভূত একটু অভূতপূর্বই বই কি। এই যুগে কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই, অমন করে গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই এক সহযোগী, আমার মতন আরেকজনা। এই ভূতত্ব নিয়েই ভাবছিলাম। ও ভূতত্ব, আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারের 3টি শহর ভেসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, তার ইয়ত্তা নেই। সেই দুর্ঘটনার কথাই ভাবছেন? বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাথা। একটার যদি আমরা কিনারা করতে পারি। আহা, তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন গদ থেকে গত্ত, মহৎ থেকে মহত্ব, আমসত্ত্ব থেকে আমসত্ত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণগুলো জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকেই তলব এলো। যেতেই সেই কাগজের ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। আগে দেখেছি। আমাদের নিজস্ব সংবাদদাতা আসেনি আজ, কেন কে জানে। তুমি একবার যাও তো, গোলদিঘির এই ভুতুরে ব্যাপারটার সবিশেষ জেনে এসো দেখি। খবরটা কালকে কাগজে সবিস্তারে ছাপতে পারলে চাঞ্চল্যকর হবে, কাগজ কাটবে খুব। আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি না। ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো নে তো ভয় কিসে শুনি? আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই, ভূত অতি ভয়ঙ্কর জীব। আহা,
তোমায় কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি? তোমার ভয় অমূলক। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি, চিঠিতে তো নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে কি এই চিঠি ছাপতো না? কিন্তু সেই ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে মতলবটা ওরা টের পেয়ে যাবে, আর আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই আগে করে বসবে, সব মাটি হবে তাহলে। তাহলে একটুখানি জায়গা তো গোল দেখি, অঞ্চলটা ঘোরো কি, যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত অমনি পাকড়াবে। মুষড়ে পড়া কি ম্রিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার সেই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে, এমন কি শক্ত কাজ। তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরশময়ী প্রতি বেগার ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগছিল না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁ দৌড়। আমি কি পারবো? তবুও আমি গুঁয়ে করি। পারবে পারবে, তুখোর ছেলে তুমি, তাই তো তোমাকে এই গুরুভার চাপাচ্ছি। বলো, আগে আমার দ্বারা কি দুঃসাধ্য কাজ হবে? হবে অবশ্যই চালাক, তুমি তেমন নও, কিন্তু তাহলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি, দৈবক্রমে একটু চেষ্টা করতে, হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন। তার নিজের পকেট হাতড়ে টাতড়ে খুচরো খোচরায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, টাকা দুয়ারাই আছে। কাজটা সারবার পর কফি হাউসে গিয়ে গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় প্রাণ ভরে খেও না হয়। এতক্ষণে কাজটা আমার গা লাগে যে আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে বইয়ের বাজারে রওনা দিই। কলেজ স্কোয়ারের চৌকোয় গিয়ে পড়ি। অলি গলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটার চার কোনায় দু চক্কর মারা যাক এবার। দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত কিংবা বিড়ম্বিত দেখা যায় কি না এবার। বিকেল থেকেই মেঘলা করেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখন এই গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। ভূতগ্রস্ত কাউকে যদি আমার সম্মুখে দেখতে পাই, কিন্তু দেখবো কি, ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো এবার, টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল দেখতে দেখতে গেল কোথায়, জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? যা, ভূত নয় তো এরা, এরা সবাই। আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউস যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আমি আগেই সেখানে পা বাড়ালাম। যদি সেখানে সম্পাদক কথিত সম্প্রতি কফিতে সেই ভদ্রলোক সাক্ষাৎ মিলে যায়। কফি হাউসেও ফাঁকা, বাদলা ধাক্কা সেখানেও লেগেছে। এ বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেবার গরজ কেউ বোধ করেনি। বসলাম গিয়ে কাফের এক কোণে। মাত্র আরেকজন ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধ বয়স ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূত টুত দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা বটে। তার কাছেই বসলাম তাই।
বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটাটো চিপসের হুকুম দিয়েছি। হঠাৎ কি বেশি বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বিচ্ছিরি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ার চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন দাদা? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আর আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো সামনে। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে। পটাটো দিয়ে যদি পটানো যায়। চিপস উনি ছুলেন না। বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল বলতে না বলতে। আপনি তো ওই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন। প্রবীণ ব্যক্তি, দেখছেন শুনছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, কি পড়েনি কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিচ্ছু নেই এখানে, 7 জন্মে না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিম হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে মারা না যায় চেষ্টায়। আমি এক এক চুমুক কফি খাই আর উনি এক গ্লাস পর গ্লাস গেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম টানলে ভদ্রলোক, ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি আনতে পেরেছি। আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে উৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকে। না 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 না, গোলদিঘিতে কি ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে পারে এই কলকাতায়? ভূত তো যা ছিল এখনো সব ইহলোক প্রাপ্ত হয়েছে। মরে মানুষ হয়ে গেছে সবাই, মানুষ কিংবা জানোয়ার, বিলকুল। কবে 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, তবুও ওর মুখ থেকে ভূঁ শব্দটি বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসে মায়া কাটাতে হলো অবশেষে। কাফের দরজা বন্ধ হবার সময় হয়েছে। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকার বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমার প্রতিবাদ ওঠে। আর 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে তাহলে? কাফের কর্মকর্তা সুধান। সে তো আরেকজন। আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন আপনি। আপনার টেবিলে আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো লোক ছিল না। কেন? ওই ভদ্রলোক। আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই। উঠে গেছেন কখন? কিন্তু এর মধ্যে সরে পড়লেন কি করে? গেলেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এই রসিকতা আমার ভালো লাগে না। পকেটের সম্বল আমার মাত্র মোট 2.5 টাকা। সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাধা রাখলে অত টাকা মিলবে না। ওই জরিমানা দিয়ে কেউ খালাস করতে আসবে না আমায়। তাহলে তো পুলিশ ডাকতে হয়, বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষাই তো ছিল কেবল। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা হতে হয়, ব্যাপারটা আমি আর পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। পাহারাওয়ালাটা আমায় বাধা দিল, বলল, চলে থানে মে। थाने में কেন যাব? क्या किया? कॉफ़ी खाया, उसका दाम दे दिया, चूक गया, फिर थाना का है? কিন্তু কে শোনে? পাহারাওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে ধরে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছে মাল কোচা মেরে আমাকেই সাহায্য করতে এতক্ষণে। কিন্তু আমাকে না, পাহারাওয়ালাকেই। পাহারাওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামতে লাগালেন আমায়। तुम लोग क्या करता बोलो तो, हमको पा ছেড়ে দাও না। থানা में কি আমি নিজে হেঁটে যেতে জানি না?
আপত্তির সুর তুলি আমি। রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा गौर कौन पकड़ा है? हम तो तुम्हारा गर्दन लिया, दूसरा कोई यहाँ है भी नहीं। পাড়াওয়ালা আওয়াজ কানে লাগে। তাহলে যিনি আমাকে এভাবে অপদস্থ করছেন, আমার গোড় পাকড়েছেন, যিনি তিনি 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 তাহলে খোঁজ সেই গোরস্থানের। হায় খোদা, আমি আর ভাবতে পারি না। ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর রচনা গোলদিঘি।